সাজিদ সবার সামনে মিথিলার বুকের উপর থেকে শাড়ির আঁচলটা টেনে সরিয়ে ফেললো। মিথিলার হাত দুটি দেয়ালে চেপে ধরে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। মিথিলা সাজিদকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, দুহাত নিজের বুকটাকে ঢেকে ফেললো আর কাঁপা কাঁপা গলায় বলল, স্যার এমন করছেন কেন? সবাই তো দেখছে। সাজিদ তখন বলল, দেখুক সবাই, চিনে রাখুক, তুই আমার রক্ষিতা। কেন তোর আমাকে দিয়ে কি হয় না? এখানে কি কাস্টমার খুঁজতে এসেছিস? আর এই ছেলের সাথে তোর এত কিসের কথা? ছেলে দেখলেই মুখে লালা পড়ে। সবাই মিথিলা আর সাজিদের দিকে চেয়ে আছে। সাজিদ মিথিলার সাথে কথা বলা ছেলেটাকে ইশারা করে বোঝালো, তোকে পরে দেখে নিব। মিথিলা তখন বলল, প্লিজ স্যার ছেড়ে দেন। ছাড়েন না প্লিজ, ব্যথা পাচ্ছি। সাজিদ তবুও মিথিলাকে ছাড়ছে না। হাতে নীল রঙের কাঁচের চুড়িগুলো ভেঙে হাতে ঢুকে যাচ্ছে, কিন্তু সাজিদ এই দেখে বিন্দুমাত্র কষ্ট লাগছে না। সাজিদ মিথিলাকে বাইকে করে একটানে বাসা নিয়ে আসে। বাসায় এনেই মিথিলাকে বলে, নেক্সট টাইম তোকে যদি অন্য কোনো ছেলের সাথে কথা বলতে দেখি তাহলে তোর পা দুটি কেটে হুইল চেয়ারে বসিয়ে দেব। মনে রাখবি, সামনে 5 মাস তুই আমার রক্ষিতা, তোকে যা বলবো তাই করতে হবে। মিথিলা কিছু না বলে রুমে ঢুকে মায়ের ছবিটা বুকে জড়িয়ে কান্না করতে লাগলো। হাত থেকে এখনো রক্ত ঝরছে। রক্তগুলো মুছতে গিয়ে দেখলো চুড়ি হাতের ভেতর ঢুকে গেছে। মিথিলা রক্ত দেখলে এমনিতে ভয় করে, তার উপর হাতের ভেতর কাজ ঢুকে আছে। তার চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছে কিন্তু পারছে না। ছোটবেলায় মিথিলা তার মাকে হারিয়েছে, একটু বড় হতেই প্রিয় মানুষটাকে হারিয়েছে। আর ভাগ্যের কি নির্মম পরিহাস, এখন সে রক্ষিতার মতো জীবন যাপন করছে নিজের বোনটাকে বাঁচাতে। আর সাজিদ সবটা জেনে মিথিলার সরলতার সুযোগ নিয়েছে। মিথিলার সেই বৃষ্টি ভেজা রাতের কথাগুলো এখনো মনে পড়ছে। সেদিন ডাক্তার বলে তার একমাত্র ছোট বোনটার একটা কিডনি অলরেডি ড্যামেজ, আরেকটা ড্যামেজের পথে। ডাক্তার বলেছে অনেক টাকা লাগবে, কিন্তু কত জায়গায় চাকরির অ্যাপ্লাই করেছে, অনেক চাকরি দেওয়ার নাম করে কুপ্রস্তাব করেছে, কেউ চাকরি দেয়নি। সাজিদ মিথিলার কাছে সবটা শুনে বলেছিল বোনের চিকিৎসার খরচ যা আসে সে টাকা সে দিয়ে দিবে। মিথিলা সাজিদের মুখে এই কথা শুনে মনে মনে ভীষণ খুশি হয়েছিল, কিন্তু তার এই খুশি বেশিক্ষণ ছিল না। যখন সাজিদ বলল টাকা দিবে কিন্তু একটা শর্ত আছে, মিথিলা তখন কাঁপা কাঁপা গলায় বলল, কি শর্ত? সাজিদ তখন বলল, সত্যটা এত কঠিন না, তোমাকে 5 মাস আমার সাথে থাকতে হবে, মনে করো স্ত্রীর মতো, কিন্তু বিয়ে ছাড়া। সাজিদের কথাটা শুনে মিথিলার সাজিদের গালে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে বলল, ছি, আপনাকে অনেক ভালো মনে করেছিলাম, কিন্তু আপনি এতটা খারাপ আগে জানতাম না। আপনার চাকরি আমার লাগবে না। মিথিলা তার কাগজপত্র নিয়ে অফিস থেকে বের হয়ে আসলো। সাজিদ মিথিলা চলে যাওয়া দেখে মুচকি মুচকি হাসলো। ঠিক তার কয়েকদিন পরে মিথিলা সাজিদের অফিসে গিয়ে বলল, আমি আপনার প্রস্তাবে রাজি। সাজিদ সাথে সাথে মিথিলার মাথাটা টেনে নিজের ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে মিশিয়ে দিল। মিথিলা বাধা দিতে চাইলেও বাধা দিতে পারলো না। এদিকে কিছুক্ষণ পর সাজিদ রুমে এসে দেখে মিথিলা কান্না করছে। সাজিদ তখন বলল, এই তুই এখানে কান্না করবি? যা আমার জন্য ডিনার রেডি কর, নয়তো বেল্টের বাড়ি খাবি। মিথিলা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দেয়। কোনো রকম তাড়াহুড়া করে রান্না করে টেবিলে দিয়ে পরিবেশন করলো। সাজিদ খাবার মুখে দিয়ে বলল, এই রক্ষিতা, তুই এসব কি রান্না করেছিস? কোনো রকম খাবার শেষ করে মিথিলাকে সাজিদ বলল, পার্টিতে নিজের চেহারা দেখাতে যাস তাই না? মিথিলা তখন বলল, আমি তো আপনাকে আগেই বলেছি আমার বন্ধুর বিয়েতে যাচ্ছি, আর ও ছেলেটা হচ্ছে আমার ক্লাসমেট। সাজিদ তখন বলল, তুই এখন চুপ করবি? তোর নাটক আর শুনতে ইচ্ছে করছে না, আজ রাতে তোর খাওয়া বন্ধ। মিথিলা আর কিছু বলে না, ওয়াশরুমে গিয়ে মুখটা ধুয়ে শুয়ে পড়ে। এদিকে কিছুক্ষণ পর দরজা নক করে সাজিদ। মিথিলা দরজা খুলে দিতেই সাজিদ নীল রঙের একটা শাড়ি মিথিলার দিকে ছুড়ে দিয়ে বলে, এটা পরে নাও, রাতে আজকে তোমার সাথে ফুলসজ্জা হবে। সাজিদের কথা শুনে মিথিলার বুকটা কেঁপে উঠে, চোখ থেকে অজরে পানি গড়তে লাগে। তখন সাজিদ বলল, কি হলো, তুই শাড়ি পরবি নাকি বাসা থেকে বের হয়ে যাবি? দেখ, কেউ তোকে এখন 10 লক্ষ টাকা দিবে না, এখন তোর ইচ্ছে, চাইলে যেতে পারিস, না হয় বসে যে থাকতে পারিস, আমি একটু পরেই আসছি। সাজিদ শাড়িটা মিথিলাকে দিয়ে বের হয়ে আসলো। সাজিদ জানে মিথিলা তার সব সত্য মেনে নিবে, কারণ তার বোনকে বাঁচাতে হলে এই ছাড়া আর কোনো উপায় নেই। এদিকে সাজিদ কিছুক্ষণ পর রুমে গিয়ে দেখে মিথিলা শাড়ি পরে খাড়ে বসে আছে। সাজিদ রুমে দরজা লাগাতেই মিথিলার শরীরটা যেন কেঁপে উঠল। সাজিদ আস্তে আস্তে তার দিকে আসছে। কাছে আসতেই মিথিলার শাড়িটা কাছে এসে মিথিলার বুকের উপর থেকে শাড়িটা টান দিয়ে সরিয়ে ফেললো। মিথিলা ভয়ে হাত পা কাঁপছে, মনে মনে আল্লাহ আল্লাহ করছে। এক হাতে শাড়ির আঁচলটা টান দিয়ে যখনই বুকের উপর জড়িয়ে নেবে, এমন সময় সাজিদ বলল, কি এমন ভয় পাচ্ছিস কেন? আমার আগে কতজনের সাথে এমন করেছিস? সাজিদের কথা শুনে মিথিলা বুকটা ফেটে যাচ্ছে। সাজিদের মুখে এমন বিশ্রী কথা শুনবে কখনো ভাবতে পারেনি।
জীবনে কখনো পর্দা ছাড়া বাহিরে যায়নি সে। বাবা মায়ের কলেজের টুকরা ছিল, কিন্তু ভাগ্যের কি পরিহাস, সাজিদের কাছে আজ সে প্রস্টিটিউট। সাজিদ যে তার সাথে এমন করবে সে কল্পনাতেও ভাবতে পারেনি। কি হলো, কান্না করছিস কেন? কান্না করে কোনো লাভ নেই, এই বলে সাজিদ তার কাজ শুরু করতে যাবে। মিথিলার চোখ দুটো বন্ধ হয়ে আসছে, বুকের ভেতর ধুক ধুক করছে, শ্বাস প্রশ্বাস যেন বের হয়ে আসছে। তবুও নিজেকে সামলে নিয়ে সে এক হাতে শাড়িটা আরেক হাতে সাজিদকে সরানোর ব্যথা চেষ্টা করে যাচ্ছে। সাজিদ হিংস্র পশুর মতো হয়ে গেছে। সাজিদ যখন মিথিলার শাড়ির কুচি ধরে টান দিল, মিথিলার মনে হলো শরীরের কারেন্টের শক করলো। মিথিলা তখনই বাম হাতে সাজিদের হাতটা ধরে ফেলে, সাজিদের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়, করুণ স্বরে বলে, স্যার প্লিজ, আমার অনেক ভয় করছে, আজকে না অন্য দিন, আজ ছেড়ে দিন না আমাকে, আমার না অনেক ভয় করছে। মিথিলার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। সাজিদের এই দিকে কোনো খেয়ালই নেই, মনে হচ্ছে এক সাগর বিদ্বেষ নিয়ে মিথিলার উপর ঝাঁপিয়ে পড়ছে। মিথিলা তখন বলল, প্লিজ আপনার দুটি পায়ে পড়ি, আমাকে ছেড়ে দেন। সাজিদ তখন বলল, তোকে কি আমি জোর করে নিয়ে আসছি? এখনই চলে যা, তোকে আটকাবো না। এই দেখ, দরজা খুলে দিলাম, চলে যা। তাই মনে রাখিস, তোর বোন বাঁচবে না তো। তোর তো একটা মাত্র বোন, তাও নাকি হসপিটালে। মিথিলা এবার সাজিদের হাতটা ছেড়ে দিল। সাজিদকে উপেক্ষা করে শক্ত এখন অধিকার নেই। সাজিদ এবার মিথিলার অসহায় চেহারা দেখে মুচকি হাসলো। মিথিলা অসহায়ের চেহারাটা সাজিদের কাছে বড্ড বেশি ভালো লাগছে। মনে হচ্ছে সব সৌন্দর্য মিথিলার মুখে এসে ভর করছে। সাজিদ নিজেকে কন্ট্রোল করতে পারছে না। মিথিলা চোখ বন্ধ করে আছে, মনে মনে আল্লাহকে ডাকছে। আল্লাহ ছাড়া আর কেউ তাকে রক্ষা করতে পারবে না। সাজিদ যখনই মিথিলা শাড়ি খুলতে যাবে এমন সময় বলল, সাজিদ আমার পিরিয়ড চলে, আপনাকে অনুরোধ করছি, প্লিজ আজকের মতো আমাকে মুক্ত করে দেন। সাজিদ মিথিলার কথা শুনে তার উপর থেকে উঠে পড়ল আর রুম থেকে বের হয়ে গেল। সাজিদ চলে গেলেই মিথিলা কয়েক গ্লাস পানি খেয়ে নিল। ভয়ে তার গলাটা শুকিয়ে গিয়েছিল। রাতে আর মিথিলার ঘুম হলো না। সারা রাত এটা ওটা ভেবেই পার করে দিল। মিথিলা কোনো মতেই বিশ্বাস হচ্ছে না সাজিদ এতটা নিচে নেমে গেছে। সে তো এমন ছিল না, কেন তার প্রতি এত অবিচার? এদিকে পরের দিন মিথিলা কিচেনে রান্না করছে, এমন সময় কে যেন বারবার দরজায় নক করছে। মিথিলা দরজাটা খুলে দেখে একটা মেয়ে শার্ট জিন্স প্যান্ট পরে দাঁড়িয়ে আছে, তার পিছনে মোটামুটি বয়স্কের একটা মহিলা দাঁড়িয়ে আছে। তখনই মিথিলা বলল, আসসালামু আলাইকুম, আপনারা কে? মেয়েটা সালামের উত্তর না দিয়েই বলল, এই মেয়ে কে, তুমি এই বাড়িতে কেন? মিথিলা তখন বলল, এই বাড়ির বউ। তুমি কে আগে বলো। মিথিলার মুখে বউয়ের কথা শুনে মেয়েটা অনেকটা শখ খেলো। না, এটা হতে পারে না, মা দেখো এই মেয়েটা কি বলছে। মহিলাটি বলল, এই মেয়ে কি বলছো এসব আবল তাবল, তুমি কে বলো। তখন মিথিলা বলল, কেন আবার আমি এই বাড়ির বউ? হঠাৎ পিছন থেকে সাজিদ বলল, কে এসেছে? মিথিলা কিছু বলল না। সাজিদ দরজার দিকে তাকাতেই চমকে গেল। খালামুনি, মিনা তুইও? একটাবার ফোন করে আসতে পারতি। মেয়েটির নাম হচ্ছে মিনা। মিনা তখন বলল, সাজিদ তুমি কোনো কথা বলবে না, তার আগে বলো এই মেয়েকে। আমাকে না জানিয়ে তুমি বিয়ে করে নিলে, এটা তুমি করতে পারলে? তুমি একটা প্রতারক। মিনা কি বলছো এসব? কক্সবাজার বেড়াতে গিয়ে কি মাথাটা নষ্ট হয়ে আসলো? মিনা তখন বলল, আরে এই মেয়ে তো দরজা খুলে বলল সেই তোমার বউ। সাজিদ বলল, আরে বউ না, বাড়িতে কাজের মেয়ে নেই, তাই ভাবলাম একটা কাজের মেয়ে রেখে দিই। তোমরা বাহিরে কেন? খালামণি ভেতরে আসো। মিনা ঘরে ঢুকার সময় মিথিলার পায়ে পাড়া দিয়ে বলল, সরি কাজের বুয়া। মিথিলা কিছু বলল না, শুধু সাজিদের দিকে তাকালো। এদিকে রুমে এসেই মিনাকে ওর মা রাহেলা বলল, মিনা, মেয়েটার হাবভাব ভালো মনে হচ্ছে না, এইটাকে বাড়ি থেকে তাড়াতে হবে। মিনা তখন বলল, আরে মা চিন্তা করো কেন, এটাকে তাড়াতে আমার একটুও ব্যাপার না, এটা তো খুবই সামান্য ব্যাপার। সাজিদ এদিকে খুঁজতে খুঁজতে মিথিলাকে কিচেনে পায়। মিথিলাকে দেখেই বলে, এই রান্না করা কি শেষ? মিথিলা তখন বলল, শেষ। সাজিদ তখন বলল, তাহলে শোন, এই নে বাজারের লিস্ট, কাঁচা বাজারগুলো করে নিয়ে আসবি। মিথিলা সাজিদকে কি বলবে বুঝতে পারছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সাজিদ তখন বলল, এই কি হলো, কথা বলছিস না কেন? এই নে লিস্ট নে, আর এই নে টাকা। আর শোন, ওদিনের মতো বাজারে গিয়ে আবার কাস্টমার খুঁজিস না।
মিথিলা সাজিদের হাত থেকে বাজারের লিস্ট নিয়ে বের হয়ে গেল বাজারের উদ্দেশ্যে। বাজার করে যখন বাসায় ফিরবে এমন সময় রাস্তার দোকানের পাশে দাঁড়ানো কয়েকটা ছেলে মিথিলাকে বাজে কথা বলছিল। সাজিদ দোকানে বসে চা খাচ্ছিল, তবুও কিছু বলল না। একটা ছেলে তো সরাসরি পথ আটকে বলল, কি গো, তোমাকে তো আগে দেখিনি, আর কি করছো? এত সুন্দর শরীরটাকে কষ্ট দিচ্ছ? দাও দাও, তোমার বাজারগুলো আমাকে দাও, বিনিময়ে তুমি আমাকে একটু আলাদা সময় দিলেই হবে। মিথিলা এবার চুপ থাকতে পারলো না, কষে একটা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড় দেওয়ার পর ছেলেটা মিথিলার হাতটা ধরে ফেলে। মিথিলার চেষ্টা করেও ছাড়াতে পারছে না। এমন সময় একটা ছেলে বাইকে করে এসে মিথিলার সামনে এসে দাঁড়ায়। ছেলেটা বাইকওয়ালা ছেলেটাকে দেখে দৌড়ে পালায়। মিথিলা বাজার নিয়ে বাসায় এসে পড়ে। সন্ধ্যাবেলায় সাজিদ বাসায় এসে বলল, মিনা, আজ বাসায় পার্টি হবে, আমার সব বন্ধুবান্ধব আসবে, আর এই যে তুই যা রান্না করতে বলেছি সব রান্না করবি। এইদিকে মিথিলা আগে কোনো দিন রান্না করেনি, এখানে এসে রান্না করতে হচ্ছে। আজ রান্না করতে গিয়ে গরম তেলের ছিটা এসে হাতে এসে লেগেছে, সাথে সাথে ফোসকা পড়ে গেছে, তবুও কাউকে কিছু বলেনি। সন্ধ্যাবেলায় সাজিদের সব বন্ধুরা আসে, সবাই যে যার যার মতো ড্রিঙ্কস নিচ্ছে। মিনা ডান্স করছে সাজিদের সাথে। মিথিলাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে, ওই বেবি, তুমি তো অনেক সুন্দর, প্লিজ আসো আমাদের সাথে ডান্স করো। কথাটা বলেই মিথিলার হাতটা ধরে। মিথিলার সাথে সাথে রিফাতের গালে চট বসিয়ে দেয়। সারা বাড়ি মুহূর্তে নিস্তব্ধ হয়ে যায়। সাজিদ এসে মিথিলাকে বলে, কি হয়েছে? ডান্সই তো দিতে চেয়েছে, বেড শেয়ার করতে তো বলেনি। সাজিদ, ছি, আপনি একটা অমানুষ, এসব বলতে মুখে আটকায় না। আপনার সম্পূর্ণ অধিকার আছে আমার উপর, তাই বলে আপনার বন্ধুরা যা বলবে তাই করতে হবে? আমি আপনার সাথে চুক্তি করেছি। সাজিদ তখন বলল, চুপ কর, এসব বলতে লজ্জা করে না? রিফাত, তুই একে রুমে নিয়ে যা তো, যা ইচ্ছে কর, দেখি দেমাগ কত। মিথিলার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। সাজিদ কেন এমন করে তার সাথে? নিজের বন্ধুদের সাথে আমাকে বেড়ে পাঠাতে তার বিবেকে একটুও বাধে না। ঠিক তখনই রিফাত বলে উঠল, আসসালামু আলাইকুম গাইস, সবশেষে তুমি আমার গল্পের পার্টটা কেমন লাগছে ওইটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে এখনই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর নেক্সট পার্ট চান কিনা ওইটাও কমেন্ট করে জানান। আর এই গল্পটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আরও অনেক কাহিনী আছে, ওইটা আপনারা সামনে দেখতে পারবেন। আর নেক্সট পার্ট আপনারা কত তাড়াতাড়ি চান ওইটা একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট দিয়ে দিব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।